বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শান্তির দলের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহান আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জলিলউদ্দিন হাওলাদার, আমাদের কেন্দ্রীয় কমিটি শান্তি দলের মহাসচিব জনাব ইঞ্জিনিয়ার আল মামুন, ভাইস চেয়ারম্যান জনাব জি.কে আলমগীর এবং সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং আমাদের সাথে আগত সমমনা রাজনৈতিক মহান নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সভাপতি জনাব আবুল আইস মুন্না, জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারি অবসরপ্রাপ্ত, জাতীয় তরুণ সংঘের সভাপতি জনাব ফজলুল হক সহ উপস্থিত সকল সুধীবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং বিভিন্ন আইনি সংস্থা ডিজেফআই, এনএসআই, এসবির সদস্যবৃন্দ সহ সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই শান্তির দলের যে 12 সালের অভ্যুদয় এর প্রেক্ষাপট আপনারা আমাদের মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক মহোদয় মুখে শুনেছেন। সে বিষয়ে আমি রিপিট করতে চাই না। আমি আমার আলোচনায় মূলত দুটি দিক আলোচনা করব। একটি হলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিগত দিনে আমাদের এই বাংলাদেশ, বিশেষ করে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে, যার প্রেক্ষিতে দেশ নানা রকম চড়াই উতরাই ও দুর্ঘটনায় পর্যবেসিত হয়েছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এটা দলীয় কেন্দ্রীয় সম্মেলন, এখানে আমাদের পরস্পর জানা, শেখা, বোঝা ও পরবর্তী করণীয় নির্ধারণ করা প্রয়োজন হয়। সেই উদ্দেশ্যে মিটিং এবং এর মাধ্যমে দেশবাসীকে মেসেজ দেওয়া, আহ্বান করা। আরেকটি হলো আমাদের দলীয় কর্মসূচি কি এবং কিভাবে এটা আমরা এগিয়ে নেব সেটা আপনাদের অবগত করা এবং দেশবাসীকে অবগত করা এবং আপনাদের সহ দেশবাসীকে এই কাজে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত বাঞ্ছিত শান্তি ও মুক্তির লক্ষ্যে আমাদের বিজয় অর্জন নিশ্চিত করা। এই উদ্দেশ্যেই আজকের এই সভা। রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করলে সংক্ষেপ, মধ্যম অথবা বড় যে কোনো উপায় করা যায়। তো বেশি বড় করার সুযোগ নেই, কারণ আমাদের মাঝে অনেক বড় বড় বক্তা, বড় বড় নেতা এসেছেন, তাদেরও বক্তৃতার প্রয়োজন আছে, শোনার, আমাদের দেখার, বোঝার এবং সাহায্যের। আমরা বৃহত্তর যদি প্রয়োজন বলি, যেসব বড় অংশগুলো, সেটি হলো আমাদের 47-এর স্বাধীনতার পর, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর আমরা যে পাকিস্তানের অংশ, পূর্ব পাকিস্তান হয়েছিলাম, সেই কাজটি আমাদের এই অঞ্চলের লোকদের রাজনৈতিক প্রাপ্তিতে একটি সঠিক এবং কল্যাণকর, আমাদের জন্য একটি কল্যাণকর বিষয় হয়েছিল। আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, পাকিস্তানের অংশ হতে হতেই আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন পশ্চিম পাকিস্তান, আজকে যেটা পাকিস্তান বলা হয়, এরা, বিশেষ করে এদের একটি জাত পাঞ্জাবিরা আমাদের উপরে নানা রকম বৈষম্য, অন্যায়, অত্যাচার করেছে। এবং একটি প্রশ্ন আসে, কেউ কেউ না বুঝে বলে যে পাকিস্তান থাকলে ভালো হতো। আমি বলবো এটা নিতান্তই তার জ্ঞানের অভাব। কি কারণে? যে আমরা সংখ্যায় ছিলাম মেজরিটি। আপনারা জানবেন যে পাকিস্তান আর্মিতে 80% বেশি ছিল পাকিস্তানের, পূর্ব তৎকালীন পশ্চিম পাকিস্তানের 1% ছিল, 1% ছিল না, সর্বশেষ 80% হয়ে আসছিল, মানে 71-এর আগে আগে। প্রথম দিকে 1% ছিল না, উনি একজন মেজর, উনি ভালো জানেন। কিন্তু একেবারে শেষ যখন স্বাধীন হয় তার আগে আগে, এটা লাস্টের দিকে প্রায় 20-এর কাছাকাছি আসছে, অনেক চাপে, অনেক আন্দোলনে। এইটা কেন? আমরা 50%-এর বেশি ছিলাম। যেটা সিভিল সার্ভিস বলা হয়, সিএসপি বা সিএসএস, সেই সার্ভিসে সবসময় 70-90 ভাগ তারা নিত, 10 ভাগের বেশি এখানে দিত না। ওই যে চাপের কথা বললো, চাপের মাথায় 70 সালে তারা 50-50 দিয়েছিল।
22টি পরিবার ছিল পুঁজি তো জানেন, শিল্প পুঁজির প্রয়োজন। 22টি পরিবার ছিল ধনী, তার মধ্যে 21টি পরিবার যা, এবং একটি পরিবার এখানে, তাও সর্বশেষ নম্বরে, চিটাগংয়ের একে খান পরিবার, নাম শুনতে পারে। অর্থাৎ বড় পদ থেকে শুরু করে সহায় সম্পদ পর্যন্ত তারা সবই নিয়ে যেত। এমনকি রাজধানীও ছিল রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে। জনসংখ্যার দিকে গণতে গেলে ঢাকা রাজধানী হওয়া উচিত ছিল। এই নানা বঞ্চনার শিকারে মানুষ যা প্রয়োজন তার জন্য মানুষ সোচ্চার হয়। সময় নেতা সৃষ্টি করে, সময় দল সৃষ্টি করে, সময় চাহিদা পূরণে আন্দোলন সৃষ্টি করে। 71 অনিবার্য ছিল, তাই 71 হয়েছে আমাদের নেতৃত্বে, এবং শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং সেই সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের নেতৃত্বে, ভারতের সহায়তায়। কিন্তু স্বাধীন করে আমরা কি দেখলাম? স্বাধীন করে আমরা দেখতে পেলাম পাকিস্তানের হাত থেকে আমরা আরেকটা বঞ্চনায় পড়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম সেই তৎকালীন মন্ত্রী বাহিনী যারা ভারতীয় সেনাবাহিনী ছিল, আপনারা জানেন, না জানলে আরো যারা না আছেন জেনে নেন। তো আমাদের এই দেশ থেকে অল্প কয়েক মাসের মধ্যে বিভিন্ন সম্পদ লুট শুরু করে দিল, বহু ইন্ডাস্ট্রি তারা বলে নিয়ে গেল। অস্ত্র যা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, পাকিস্তানের আর্মি যা অস্ত্র ছিল তার 14 নিয়ে গেল। আপনারা জানেন ট্রাকে শত শত ট্রাকে নিয়ে গেছে। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের এমন একটি অংশগ্রহণ করেছি, এমন একটি কাজ আমি নিজে অংশ নিয়েছি যা শতকরা 2-1 মুক্তিযোদ্ধার ভাগ্য জোটে নাই। এটা মেজর সাহেব আছে এখানে, উনি বুঝবেন, আর আমি বললে আপনারা বুঝবেন। যেমন মুক্তিযুদ্ধে 1 to 1 সারেন্ডার স্যালুট, আমি মার্শাল সারেন্ডার স্যালুট আমি গ্রহণ করেছি পাকিস্তান আর্মির। একটা ট্রুপস আমরা সারেন্ডার করিয়েছিলাম, আমরা যতজন, ওরা যতজন, আমরা ততজন। ওই দলের নেতৃত্বে ছিল ক্যাপ্টেন আব্দুল কাহার, পাকিস্তান পাঞ্জাব রেজিমেন্টের। সেই কাহার সাহেবকে আলাদা সারেন্ডার করেছিল, বাকি সবাইকে সারেন্ডার করেছে। তার মধ্যে নিয়ম হলো প্রত্যেকে সামনে দাঁড়াবে অস্ত্র সহ। আমরা সবাই অ্যাটেনশনে দাঁড়িয়েছি, কমেন্ট ছিল আমরা দাঁড়িয়েই থাকবো যারা বিজয়ী মুক্তিযোদ্ধা। ফার্স্ট কমেন্টে ওরা অস্ত্র এরকম করেছে, কমেন্টটা আমাদের ক্যাপ্টেনের পক্ষ থেকে হয়েছে, ক্যাপ্টেন বেগ। সেকেন্ড কমেন্টটা এই অস্ত্র বের করছে। থার্ড কমেন্টে অস্ত্র রাখছে মাটিতে ওরা পাকিস্তানিরা। ফোর্থ কমেন্টে যার যার সামনেকে সেটি স্যালুট দিচ্ছে। এর অর্থ হল আমি পাকিস্তান আর্মির সামরিক স্যালুট গ্রহণ করেছি, আমি মাইসেলফ। তো এরপরে কি হলো, ফিফথ কমেন্টে তারা বাউ দিক করলো অস্ত্র রেখে। সিক্স কমেন্টে ডাবল মার্চ করে যেখানে বন্দি সেবা করা হয়েছিল সেখানে গিয়ে ঢুকলো। আমাদের একটা বরিশাল ওয়াটার বোর্ডে একটা, আমি বরিশাল কথা বলছি, একটা ওয়াটার বোর্ডে একটা বড় হল রুম ছিল, সেখানে জায়গা হয়েছিল। এর কয়েকদিন পরই আমার কমান্ডার ছিল নেভাল বাসার বলা হয়, সে তখন মুক্তিযুদ্ধ শেষ, মানুষ প্রায় বাসায় ফিরে গেছে। আমাকে ডাক দিয়েছে শিগগিরি দিয়ে, কি বলে মেজর জেল এইমাত্র খবর পাঠিয়েছে যে ভারতীয় আর্মি আমাদের বরিশাল সব অস্ত্র সংগ্রহ করতেছে, টোকাই নিয়ে যাচ্ছে, লোক নাই, তোমার আমাদের কাজ করতে হবে। সে আমার বন্ধু অবশ্য। শেষ পর্যন্ত আমরা অস্ত্র ওই আমাদের ক্যাম্প থেকে আর কি বাড়িতে নিয়ে গেলাম। একটি বড় অস্ত্র ছিল চেইন মেশিন গান, যেটা চেইনে গড়ে, খুব বড়। এটা জায়গাতে আমাদের দুজনে যান বেরিয়ে গেছিল, যাই আমরা অস্ত্র রক্ষা করেছি। এবং এই জাতীয়তাবাদ কর্মপ্রকাশ করায় মেজর জলিলকে এমনকি জেল পর্যন্ত কাটতে হয়েছিল, ডিসমিস হয়েছিল। যারা ওনাকে শেষ পর্যন্ত এই সরকারি সেই ভারতীয় চাপে ডিসমিস করেছে। এই হলো আমাদের শুরুর ইতিহাস। এরপরে দেখেন যে বঙ্গবন্ধু তিনি কিন্তু তার কর্মের ভুল থাকলেও তিনি কিন্তু প্রকৃত স্বাধীনতার এবং পক্ষে ছিলেন এবং জাতীয়বাদের পক্ষে ছিলেন। এর অনেক কাহিনী আমরা জানি। আমরা আন্দাজে কোনো মানুষকে দোষ দিলে সেটা পাপ হবে, ব্যর্থ হতে পারে শাসন, কিন্তু তার টেন্ডেন্সি ছিল এটা রক্ষার জন্য। যেমন একবার ওআইসিতে গিয়েছিল বঙ্গবন্ধু, তখন ভারত তাকে ডাইরেক্ট রিসিভ করেছিল। তখন উনি বলেছিল, এই তো ভাই দেখতো মুসলিম ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করে আমি পারতেছি না, বলে বঙ্গবন্ধু বাধা সত্ত্বেও গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই যে যাওয়া, সেই যাওয়াতে আমাদের তৎকালীন মুসলিম বিশ্বে আমাদের স্বীকৃতি সমস্ত কিছু অর্জন হয়েছিল। এভাবে করতে করতে তার ব্যক্তিগত, সে একজন বড় নেতা, তার ব্যক্তিগত কোন কর্মে কোন ভুলের হতে পারে, কিন্তু জাতীয় চেতনায় তিনিও ছিলেন একজন মহান ব্যক্তি। সেই সাথে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হোসেন একজন মহান ব্যক্তি জাতীয় চেতনায়, সেটা আমি বলতেছি। এরপরে বঙ্গবন্ধুকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দিয়ে দুটো ভুল করা যায়। একটি হলো রক্ষী বাহিনী করা, আরেকটি হলো বাকশাল করা একদল। এই দুটো হলো বড় রাজনৈতিক ভুল। আরেকটি ছোট ভুল ছিল, সেই ছোটটা অবশ্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেটা আপনারা জানেন, মেজর ডালিম যারা হত্যায় ছিল বঙ্গবন্ধু, মেজর ডালিমের স্ত্রীকে তৎকালীন আওয়ামী লীগের একজন বড় নেতা গোলাম মুস্তফা তার ছেলে লেডিস ক্লাব একটা বিয়ে অপমান করে। সেটা নিয়ে কিছু আর্মি অফিসার বঙ্গবন্ধুর কাছে যায়। বঙ্গবন্ধু সেই বিচারে উপযুক্ত বিচার না করে কোনো রকম তালজোল মিলে কয়েকদিন পরে কয়েকজন আর্মি অফিসার চাকরি ডিসমিস করে ফেলে। সেখানে আমি হলে কি করতাম? আমি হলে ওরা সন্তুষ্ট হওয়ার পরিমাণ ধমক দিয়ে ডাইরেক্ট মাপ চাওয়া দিতাম এবং আমি নিজে কিছু প্রকাশ করতাম। আমি না, আমরা যে কেউ হলে নিয়ম কি, আপনি একটা ব্যথা পেয়েছেন, আমার ছেলে অন্যায় করছে, আমি আপনাকে ব্যথা পর্যন্ত মুছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু আমি কি করলাম? চাকরি খেয়ে ফেললাম। সেটা হলো তাৎক্ষণিক কাল। তারাই আবার কাজ করলে সবাই করবে। আমি যদি কারোর সাথে অন্যায় করি 1, 2, 3, 4, 5, একদিন 5 জনের মধ্যে একজন বের হবে, বড় অন্যায় আমাকে ধরবে। এটা প্রকৃতির নিয়ম। যাই হোক, উনি গেলেন, পরে প্রেসিডেন্ট জিয়া রহমান আসলো, তিনি পূর্ণ উদ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিলেন এবং বাকশালকে উনি বন্ধ করে সমস্ত লোকের জন্য রাজনৈতিক ওপেন করলেন। এরপরে কি হলো? আসলেন আওয়ামী লীগের তৎকালীন নেত্রী শেখ হাসিনা। এটা কিন্তু জিয়া রহমান সব দল ওপেন করার পরে আসছে। এরপরে ওনার দেশপ্রেম এবং পরিশ্রম এবং ওনার ইমান এবং ওনার সততা মানে বিশেষভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করলো। কিন্তু করার পরে ওনাকে মারার জন্য পার্শ্ববর্তী ভারত একেবারে নড়ি হয়ে লাগলো। দিল্লিতে উনি একটি কনফারেন্সে ইন্দিরা গান্ধীর সামনে বললেন যে তালপট্টি নিয়ে যদি দখল করা হয় তাহলে আমরা এটাকে উপযুক্ত ব্যবস্থার মধ্যে প্রতিরোধ করব। এই কথাটা বলার পরে এখানে গিয়াস কামাল চৌধুরী বাংলাদেশ একজন প্রখ্যাত সাংবাদিক আজকে নামে ছিলেন, ওনার নিজের মুখে আমার নিজের শোনা, পরে পত্রিকাও আসছে, বিচ্ছিন্ন বিভিন্ন পত্রিকা আসছে। ওনাকে ইন্দিরা গান্ধী খুবই রাগ হলেন এবং উনি যখন প্রেসিডেন্ট হন জিয়া রহমান, তারপরে তিনি মেজর জেনারেল ছিলেন আর যুদ্ধের সময় তিনি ছিলেন মেজর। উনি রাগ হয়ে ভারতের এক বিখ্যাত সাংবাদিক নাম হলো নায়ার, নায়ারকে বললেন, সোকা মেজর মুঝে আঁকু দেখায়া, মানে ছোট্ট মেজর আমাকে চোখ রাখালো। তো নায়ার গেস্ট আমাকে বললেন যে তোমাদের প্রেসিডেন্ট মারা যাবে। অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন এই কথা বলছেন তখন সে আর বেশি থাকতে পারবে না। অ্যাকর্ডিং আপনারা জানেন যে 17 বার তোর মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে ওনাকে মারা। সামরিক কোনো বাইরের আন্দোলন না, ওনার সময় বাইরের আন্দোলন কম ছিল, তুলনামূলক অনেক কম ছিল। এবং ওনার দুটি গুণ আপনারা জানেন, একটি উনি কখনো একটি টাকা ঘুষ খায় নাই, আর কখনো কোনো মানবতার উনি কোনো নারী পুরুষ কোনো মানবতার উনি কি করে নষ্ট করে নাই, ক্ষতি করে নাই। এখন বাইরে আন্দোলন নাই, ও সামরিক মাধ্যমে ওনাকে করবে। এবং শেষ পর্যন্ত উনি 18 বার কুতে চিটংয়ে উনি শহীদ হলেন, শাহাদত বরণ করলেন। এবং 17 বার ব্যর্থ হওয়ার পর ভারতের কেন্দ্রীয় গভর্নমেন্ট, ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের বিদায় হওয়ার পর একটি ইলেকশন আসলো। সেই ইলেকশনে পাশ করেছিলেন ভারতের মোরারজি দেশাই নামে একজন প্রধানমন্ত্রী। মোরারজি দেশাই প্রধানমন্ত্রীত্বের গভর্নমেন্টটা স্থায়ী হয় না, মাত্র 1 বছর টিকেছে। এই 1 বছর মধ্যে আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা র মোরারজি দেশাইয়ের কাছে ফাইল উঠালো জিয়া হত্যা। উনি বললেন যে না, পার্শ্ববর্তী রাষ্ট্রপতিকে মারার কোনো ঘটনা হয়নি, প্রয়োজন নাই। এটা আমাদের ভাগ্য। এর 1 বছরের মধ্যে আবার ইন্দিরা গান্ধী পাওয়ারে আসলেন। তখন সেই ইন্দিরা গান্ধী পাওয়ার আসার স্লোগানটা ছিল যে যেহেতু মোরারজি দেশাই তথা বিজেপি গভর্নমেন্ট স্থায়ী হয় নাই, সেই কারণে কংগ্রেস, ইন্দিরা গান্ধী কংগ্রেস একটা স্লোগান পেয়ে গেল, ইফ ইউ ওয়ান্ট টু সি অ্যান স্টেবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া প্লিজ কাস্ট ভোট ফর আই, কংগ্রেস আই। কেন্দ্রে যদি তোমরা স্থায়ী সরকার দেখতে চাও তাহলে কংগ্রেস আইকে ভোট দাও। এক স্লোগানে কংগ্রেস আবার পাশ হলো, এটা মেইন স্লোগান। এই আশা করেই তার কাছে আবার ফাইল নিল, সে আবার সাইন করলো। এটা আমাদের দুর্ভাগ্য। তারপর জিয়া রহমান শহীদ হলেন
একটি রাজনৈতিক কর্ম করতে গিয়ে চিটাগাং, এবং তারপরে ওই কাজের সাথে প্রায় 20-25 জন আর্মি অফিসারের ফাঁসি হয়ে গেল আমাদের। তারাও কিন্তু তারা ভুল করেছে, তাদের সাজা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো সৈনিক, আমাদের তো অফিসার, এই ভারতীয় সরঞ্জামে এই কাজটা হলো না। তো এইভাবে আমাদের ভারত একের পর এক, এবং এই সর্বশেষ যে যাকে আমরা স্বৈরাচার 17 বছর থেকে বিদায় হলেন, ওনাকে সম্পূর্ণরূপে ব্যাকিং দিয়ে বিনা নির্বাচনে ভারত এখানে রেখেছেন। আর খোলামেলা কথাই বলি, সম্পূর্ণরূপে বিনা নির্বাচনে রেখেছেন ভারত। এবং বিডিআর হত্যা আওয়ামী লীগের পরিকল্পনা, শেখ হাসিনার না ভারতের পরিকল্পনা আগেকার, আর পরে জড়িত কে? পরে জড়িত আওয়ামী লীগ এবং ভারত ডাইরেক্ট, অর্থাৎ শেখ হাসিনা, তার কিছু লোক এবং ভারত। উদ্যোক্তাকে ভারত নাকি আওয়ামী লীগের শেখ হাসিনা কম? মনে হয় সবকিছুতে ভারত। আমি অবশ্য ব্যক্তিগত মনে করি ভারত, কারণ বিডিআর যে হত্যাটা আগে যে কুড়িগ্রামে যে বিএসএফ হত্যা হয়েছিল রৌমারিতে, ওই সময় ভারত পার্লামেন্টে প্রচুর পরিমাণে এই দেশ নিয়ে উঠছে। এমনকি ভারত গভর্নমেন্ট বলছে আমরা বিডিআর হেডকোয়ার্টার ঢাকায় বমিং করবো, উড়িয়ে দেবো। এই একজন সামরিক বিষয়ে আরো ভালো জানেন। 1 মাস পর্যন্ত আলোচনা চলেছে, শেষ পর্যন্ত অনেক বিবেচনা তারা দেখেছে যে না, এ পথে না, আমরা সুযোগ মতো প্রতিশোধ নেব। এবং সুযোগ মতো তারা বিডিআরে যে অফিসার, মানে 57 জন অফিসার হত্যা করেছে, একটা ভয়াবহ ব্যাপার। অর্থাৎ খুব বড় যুদ্ধে 57 জন কমিশন অফিসার, বিশ্বযুদ্ধ হয়নি। বুঝতে পারছেন আমরা কি বিপদে আছি? আমরা মহা বিপদে আছি। এবং আমি নিজে পত্রিকায় পড়েছি, আমি নিজে দেখেছি, কয়েক ঘন্টা প্লেন অপেক্ষা করে ভারতে যারা কিনে আসছিল তাদেরকে যেতে সহায়তা করছে শেখ হাসিনা, তার গভর্নমেন্ট। এবং 2টা মাইক্রোবাস নাম্বারবিহীন, তারা ভারতের কমান্ডো পরিকল্পনা করে এদেরকে রাজি করে এদেরকে বুঝিয়েছে কি যে ডালিম কর্নেল ফারুক দম তোমাদের বাবাকে মেরেছে, তোমাকে যদি আমরা বেআইনিভাবে পাওয়ারে রাখি ভোট ছাড়া, তাহলে প্রথম ভাবে আর্মি তোমাদেরকে ধরবে, কারণ আর্মির শক্তি আছে, পুলিশ অর্থনৈতিক শক্তি নাই। কাজে এই আর্মিকে দমন করো, তোমাদের স্বার্থ এইটা। আর আমাদের স্বার্থ হলো বিডিআর হত্যার প্রতিশোধ নেওয়া এবং বাংলাদেশের আর্মিকে দুর্বল করে রাখা, সামরিক শক্তিতে আমরা উপরে থাকা এবং এদেরকে দুর্বল করে রাখা। এই পরিকল্পনায় এই কাজ করেছে এবং অতি নির্মম ভাবে এটা করেছে। এবং তৎকালীন আর্মি চিফ জেনারেল মঈনুদ্দিন সহ অনেক বড় বড় অফিসারদের কাছে তারা আবেদন জানিয়েছে। তারা জানতো যে অসহায়ের মতো আমাদের আর্মিগুলো মরছে, ফোন বন্ধ করেন, অসহায়ের মতো আমাদের আর্মি মারা যাচ্ছে, কিন্তু জেনারেল মঈনুদ্দিন সহ কেউ নামতে পারে নাই, কাউকে নামতে দেওয়া হয় নাই। আপনারা হয়তো মনে করতে পারেন নামে নাই কেন? নামলে ভালো হইতে আমি মনে করি, কিন্তু নামাটা অত সহজ নয়। আর্মি যদি নামতো এবং কোনো কারণে যদি সমস্ত অধিকার রক্ষা করতে পারতো 2-4-5-10 জন মারার পরে, আর শেখ হাসিনা যদি টিকে থাকতো, অর্থাৎ তার যদি পতন না হতো, তাহলে তারপর পরে এই যারা সাহায্য করছে এদের প্রত্যেকের উপর মাস হইতো এবং প্রত্যেকের ফাঁসি হইত। অর্থাৎ ফার্স্ট ইন কমান্ডে তার হুকুম ছাড়া তুমি গেছো কেন? দেশের প্রধান শাসকের নামাটা অত সহজ ছিল না। তবে সেই রকম দুর্দান্ত দেশপ্রেমিক ভয়ঙ্কর সাহসিক লোক থাকলে এটা ভিন্ন কথা ছিল, সেটা হয় নাই। আরেকটা জিনিস দুঃখের বিষয় যে এই আক্রমণ আমি বলবো, কেউ পাল্টা কোনো আক্রমণ, এই 15 বারে না, কেউ পাল্টা কোনো আক্রমণ করেছে আর্মির পক্ষ থেকে, একটা হাতাহাতি করেছে সেই রিপোর্ট নাই। এইটা আমাদের একটা হয়তো সুযোগও ছিল না, কিন্তু তারপরেও ইতিহাস একটা থাকতো। আমি যদি সেখানে থাকতাম, আমি অবশ্যই কিছু না পারলে একটা দাও, একটা লাঠি নিয়ে একটা ইন্ডিয়ান আর্মি মাথায় একটা পিটান দিতাম, তারপর বললাম সেই চেষ্টা এখানে নাই। তবে সেরকম লোক আমাদের দরকার। সেরকম লোক ওই সময় না থাকলে প্রচুর আছে, আর্মিতেও আছে, সিভিলেও আছে। তা আমরা ভারতের প্রকল্পে পড়েছি। এখন আবার আমাদের এই যে আন্দোলনের এই ঘটনার পর তারা এই পলাতক নেত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। মনে করবেন শেখ হাসিনা জনগণকে মরেও নাই, গ্রেফতারও হয় নাই, কিন্তু সে কিন্তু আছে কোথায়? পূর্বের বন্ধু, বর্তমানে আমাদের বন্ধু বলা যাবে না তাকে, ভারতের হাতে তারা রাখছে। তাকে ট্রাম্প কার্ড, তাকে দিয়ে যা প্রয়োজন পরামর্শ করে করতে আমাদের সতর্ক রাখতে হবে। এবং আমি এই যে এইবারে যে আন্দোলনটা 5 আগস্ট আন্দোলন বা জুলাই আন্দোলন যাই বলেন,
এটাকে আমি আখ্যায়িত করবো আমাদের দলের পক্ষ থেকে। 71-এর মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধকে স্বাগত জানাই এবং আমরা মুক্তিযুদ্ধের সফলতা শক্তি। আর এটাকে আমরা বলবো স্বাধীনতা পুনরুদ্ধার যুদ্ধ বা স্বাধীনতা পুনরুদ্ধার সংগ্রাম বা আন্দোলন, অথবা স্বাধীনতা পুনঃস্থাপনের আন্দোলন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে কাজটি হয়েছে। এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম বা এগুলো করতে পারে না। এটি জনগণের একটি অংশ, ছাত্র যারা অতীতীয় ছাত্র আন্দোলন নিয়ে সব শুরু হয়েছে তারা করেছে। আবার এখানে অনেকজন লোক আছেন, আমি একটা কথা প্রকাশ করতেছি, সেই কথাটি আমার মুখ থেকে শোনা অন্তরে 10 জন লোক এখানে আছেন। আমি এই আন্দোলনের 2-3 মাস আগে থেকে বলতাম আমার পলিটিক্যাল স্পেকুলেশন, অর্থাৎ বলছি না যে একটি আন্দোলন মাটি ফুরে আসতেছে, সাথে হলে বিএনপি এবং জামাত আন্দোলন শুরু করতে পারবে না। যে আন্দোলনের পতন হবে এই স্বৈরাচার এবং ভারতীয় দালালদের, সেই আন্দোলন বিএনপি জামাত হেফাজত শুরু করতে পারবে না, করলেই তারা পরাজিত হবে। কিন্তু একটি আন্দোলন মাটি ফুরে আসতেছে, সেই আন্দোলনে বিএনপি জামাত হেফাজত এরা অংশগ্রহণ করবে এবং সেই আন্দোলনই পতন হবে, আসতেছে বেশি দূরে না, 2-3 মাস আগে থেকে, না হলে 200 বার বলেছে, সবার সামনে বলেছি না, অনেকটা বলছি। কারণ বলে আপনি বললেন কিভাবে, ইট ইজ মাই পলিটিক্যাল লিডিং, ইট ইজ মাই পলিটিক্যাল ইনটিউশন। সেই ইনটিউশনের প্রেক্ষিতে আবার বলতেছি, হে ভারত, আপনার শান্ত হন, সংযত হন, ধৈর্যশীল হন, বুদ্ধিমান হন, বুদ্ধিহারা হইলেন না। এই বাংলার, এটাও আমি কিন্তু আমার পলিটিক্যাল এক্সপ্লিকেশন অ্যান্ড রিডিং অফ দি নেচার অ্যান্ড রিডিং অফ দি ফ্লো অফ দি নেচার থেকে বলতেছি। প্রকৃতির গতিধারার আলোকে আমি বলতেছি, কোনো কারণ যদি আপনার ভুল করে এই দেশকে আক্রমণ করেন, কারোর পক্ষে এই আর্মিকে, এই দেশকে, এই জনগণকে এর পরিণতিটা কি হবে আমি বলে দিই। পরিণতিতে হবে কি, যদিও বা আপনাদের শক্তি দৃশ্যমান বেশি সামরিক, প্রথম দিকে আমাদের যতই কষ্ট হোক শেষে কিন্তু নিশ্চিত। এটা ইতিহাসের নকিং, ইতিহাসের সার্বজনীন নক আছে, একটা ধাক্কা আছে। সার্বজনীন নকিংয়ে আপনারা এই যুদ্ধটি করেন, আপনারা নিশ্চিত আপনারা হেরে যাবেন। যুদ্ধে বাংলাদেশের সাথে আপনাদের পরাজয় হবে এবং সে পরাজয় হবে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত অপমানজনক। আমি মনে করি যে চীনের সাথে ভারতের যে যুদ্ধে চীনের সাথে ভারতের পরাজয় হয়েছিল, তার থেকে আরো বড় এবং করুণ পরাজয় হবে ভারতে। এখানে 2 কোটি মুজাহিদ আছে, যুবক। এই 2 কোটি যুবক এমন নেতৃত্ব এখানে তৈরি হবে, এটাও প্রকৃতির জিনিস বলছি, যে নেতৃত্বে পিপিলিকার ন্যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভারত বিজয় করবে এবং ভারতের স্বাধীনতা, এমনকি ভৌগোলিক অখণ্ডতা এবং এমনকি তাদের বহু অংশ তারা হারাবে। তাই আমি বলি, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, ইউরোপে যেভাবে পরস্পর আছে, তারা নিজ নিজ অর্থনীতি দাঁড়ায় এবং নিজ নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চলে, কারোর দিকে হস্তক্ষেপ করে না, কারোর দ্বারা কেউ বাড়তি লাভ আশা করে না, শুধুমাত্র স্বাভাবিক ব্যবসায়িক রিট ছাড়া। আপনারা ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে আপনারা আমাদের পাশে পড়ছি হয়ে থাকেন, আহ্বান করি। কারণ আমরা আমাদের ক্ষতি চাই না, আপনাদের ক্ষতি চাই না। আপনারা এভাবে থাকেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করেন না। সুপরামর্শ ইউরোপিয়ান দেশগুলো যেভাবে দেয়, আমরাও তাদেরকে যেভাবে দেয়, এইভাবে পাল্লে দিয়েন। কোন রকম হস্তক্ষেপ করে আমাদের দেশের রাজনীতিকে চঞ্চল করেন না। কোন রক্তপাতের, অতীতে বহু রক্তপাত আপনারা করিয়েছেন, আর করিয়েন না। আপনারা, আবারও বলি, বুদ্ধিদীপ্ত হন, বুদ্ধিমান হন। বোকার মতো বোকার শখে বাস করে কাউকে ছোট মনে করেন না। এখন কিন্তু প্রকৃতির মুখ ঘুরে গেছে। এখন আপনাদের যদি কিছু করেন, ইতিহাস থাকবে, আপনাদের পতন ও পরাজয় হবে, আপনাদের রাষ্ট্রীয় অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হয়ে যেতে পারে। আমি 763 স্টার বলি না, এই হাসনাত আব্দুল্লাহর মতো। এর থেকে আরো বড় কিছু হতে পারে, এর থেকে আরো সামনে চলে যেতে পারে। আপনারা জানেন, ঘরে ঘরে আলো। আমার রাজনৈতিক বক্তব্য একটুকু। আর বিএনপি সহ সকলের প্রতি আমার, অন্যান্য দলের প্রতি আমার আবেদন, আপনারা যা করেছেন, চেষ্টা করেছেন, আপনাদের কোন সমালোচনা আমার দরকার নেই। কিন্তু আপনারা এই বিএনপি এর পূর্বে ক্ষমতা থাকায় পরপর 5 বার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, 5 বার পরপর। সামনে যেন না হয়, আওয়ামী লীগ চাঁদাবাজি করে অত্যন্ত দুরবস্থায় পড়েছে,
আপনারা চাঁদাবাজি করে যেন এই ব্যবস্থা না পড়েন, আপনারা সুশীল হন। কারণ ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় দেখা গিয়েছে যে আওয়ামী লীগ বিকট চাঁদাবাজি করে বিদায় হয়েছে এবং দেশদ্রোহিতা করে ভারতীয় আগ্রাসনকে সহায়তা করে আপনারা পাওয়ার অ্যাকশন নেই, কিন্তু আপনাদের একটি কোনো রাস্তায় দেখা যায়, সেটা হল চাঁদাবাজি। এখন তো রাষ্ট্র পাওয়ার অ্যাকশন নেই, আপনারা এখন রাষ্ট্রে কি করবেন সেটা এখনো দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদাবাজি করবেন না, আপনারা সুস্থ হন। এবং এনসিপি সহ সকল দলকে সকলকে আমরা স্বাগত জানাই রাজনৈতিক অঙ্গনে। আপনারা সবাই সুন্দর সুশীল রাজনীতি করেন, দেশপ্রেমী হন এবং আপনারা নিশ্চিত থাকেন ভয়ের কিছু নাই, কারোর ভয়ের কিছু নাই। যদি এই দেশে আভ্যন্তরীণ দুষ্কৃতিকারী বেড়ে ওঠে, তাও এই দেশের জনগণের যে প্রচেষ্টায় সংগ্রামী মনোত্বের দ্বারা আল্লাহর করুণায় প্রতিরোধ হয়ে যাবে। এবং যদি ভারতীয় আগ্রাসন হয়, সেটা এই দেশের জনগণ উপযুক্তভাবে তা প্রতিহত ও প্রতিরোধ করবে এবং তাদেরকে পরাভূত ও ইনশাল্লাহ পরাজিত করে ছাড়বে। এই বলতে আমার দেশের এবার আমাদের দলের কর্মসূচি বলি, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সেটি হলো যে আপনারা জানেন বাংলাদেশ শান্তি দলের একটি কর্মকৌশল আছে। সেই কর্মকৌশলটি আমরা পুরোপুরি প্রয়োগ করতে পারিনি, সময় হয়নি এবং সেই সুযোগ সংযোগ ঘটেনি। তবে সুযোগ সংযোগ ইনশাল্লাহ ঘটবে। আমাদের কর্মসূচির একটা কৌশল আছে এবং আমাদের একটি স্লোগান আছে। এই স্লোগান ইসলামের নাম দিয়ে যারা আছে অথবা ইসলামী ধর্মীয় ভাব সম্পন্ন, যেমন জামাত ইসলামী দল, বিএনপি ইসলামী দল না, কিন্তু ইসলামী মূল্যবোধ তারা মানে, এরকম অনেকেই আছে। এমনকি আওয়ামী লীগও আল্লাহ সর্বশক্তি বলে শুরু করেন। কিন্তু এই স্লোগান চরমনাই সহ বা কারোর নাই, বিএনপি আওয়ামী লীগ সহ জামাত, সেটা সত্যের আগমন মিথ্যা বিদায়। এই স্লোগান আমরা কেন দিয়েছি? আমরা এমন ভাবে নিজেদেরকে আশা করি এবং প্রস্তুত করব যেন সকল সত্য নিয়ে আমরা আসলাম, সমস্ত মিথ্যা বাছাই করে বের করবো। আর এমন ভাবে এই সত্য প্রয়োগ করব যেমন মিথ্যা অবশ্যম্ভাবী বিদায় হয় এবং মিথ্যা অবশ্যই পরাজয় অযোগ্য। এই সত্যের আগমন স্লোগান দ্বারা আমরা সকলের সত্যের মধ্যে কাজ করে যাব দলে, এবং অন্য যারা থাকবে করব। কোনো মিথ্যার প্রশ্নে আমরা দেবো না এবং সত্যকে আমরা প্রাপ্ত হয়েছি, প্রাপ্ত হব। এই সত্য নিয়ে আমরা মিথ্যার উপরে আঘাত করবো, মিথ্যাকে করবো আমরা খান খান। এই আমাদের কর্মসূচি। আর এই দুইটা কর্মকৌশল আছে, সেটা হলো ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধ। এবং ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধ দ্বারা আমরা আমাদের এই দলের গঠনতন্ত্রে আপনারা জানেন চিহ্নিত আছে সাধারণ অন্যান্য দলের মতো সব পদ, মহাসচিব, অর্গানাইজিং সেক্রেটারি, প্রচার সম্পাদক এবং সভাপতি, সহসভাপতি, কমন পদ অন্য দলের মধ্যে আছে, কিন্তু কয়েকটি বিশেষ পদ আমরা রেখেছি। সেটি হলো খাদ্যে ভেজাল নিরোধ সম্পাদক, নারী শিশু নির্যাতন নিরোধ সম্পাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিরোধ সম্পাদক, তারপরে ঘুষ, সরকারি অফিসে ঘুষ ও দুর্নীতি নিরোধ সম্পাদক। এরকম অনেকগুলো পদ রেখেছি। আমাদের আশা যদি ওয়ার্ড লেভেলে আমরা কমিটি করতে পারি, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে যদি উপজেলা করতে পারি, তাহলে এই সব এক একটা পদে আমাদের কয়েক হাজার করে পদ সৃষ্টি হবে, কেন্দ্র থেকে শুরু করে। এই এক একটা সাবজেক্টের উপরে কয়েক হাজার পদ সৃষ্টি হবে এবং সেই সাথে থাকবে লোকাল কমিটি এবং স্থানীয় উপজেলা, জেলা কমিটি। এর দ্বারা আমরা কোনো জায়গায় কোনো কিছু যদি বেড়ে যায়, আমরা সেই বিষয়ে আমরা আন্দোলন করবো। এবং আমরা কেন্দ্রে একটা লোক যদি চাঁদাবাজি করে, আমাদের আরেকটা লোক যদি সেখানে প্রতিহত করে বা বাধা দেয়, তখন সে পারবে না, যদি সে অসংগঠিত হয়। কিন্তু এই দলের নেতৃত্ব যদি করে, তাহলে ওই লোকটার সাথে 2-4 জন আত্মীয় বন্ধু বা তার দল থাকবে। কিন্তু আমাদের সাথে ওই সাথে ওয়ার্ড হলে আমাদের ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি, এবং কেন্দ্রীয় কমিটিতে অসংখ্য বড় মানুষ, লয়ার সহ আমাদের আছে যে আমরা তাকে পরাস্ত করতে পারবো। কিন্তু আমরা আবার আইনকে হাতে তুলে নেব না, আইনের পাশাপাশি সাংঘর্ষিক নয়, এইভাবে আমরা করব জাগরণমূলক এবং প্রতিরোধমূলক, এবং সেই সাথে আইনের শৃঙ্খলা বাহিনীকে আমরা সহায়তা করবো। আমাদের এই দলের এই পদগুলো আমরা সৃষ্টি করতে পারিনি এখনো, আমরা চেষ্টায় আছি। এবং আমার মনে আছে আমরা কুড়িগ্রামে আমাদের এইরকম একটা টিম আমাদের দলের ব্ল্যাক মানে কিছু ফেন্সিল সহ কিছু ধরে ফেলেছে। তো ধরে বললে ওখানে মারামারি হয়েছে। তাই বলছে মারামারি কাটাকাটি না হয় মর্মে দোষে যথেষ্ট, তোমরা এখন আমরা প্রস্তুত না, আমাদের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি প্রস্তুত না, তোমরা এটা নিয়ে কোনো বেশি বেরো না। যদি পুলিশ সহায়তা করে তাদের হাত দাও, না দিলে তোমরা এটাকে পাশ কাটো, কারণ তোমাদেরকে এই কেসে পরে পুলিশ ওদের পয়সা খেয়ে দেবে। তখন আমরা পুরো কুলাতে পারবো না, আমরা কেন্দ্র এবং জেলা সেভাবে প্রস্তুতি নাই, কিন্তু প্রতিরোধ কিন্তু করছিল।
পরবর্তী জনগণটা পুলিশের সাথে মিট আপ করছে। কিন্তু আমরা আমাদের কৌশলগতভাবে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, আবার দেশকেও ভালোবাসতে হবে। তা আমাদের এই দল সার্বিক যে শান্তির কর্মসূচি আপনারা জানেন, দাঁড়াইতে হবে তোমাদের, যারা বসার সিট নাই কোন দিকে দাও। আমাদের এই দল বাংলাদেশের সমস্ত অফিস আদালতের যে দুর্নীতি এবং রাজনৈতিক নেতৃত্বের যে দুর্নীতি, মন্ত্রিত্ব, আপনারা যে শাস্ত্রের কথা উঠেছে একেবারে জাদুর মতো মনে হয়েছে। জাহিদ মালিক নামে এর আগে যে গভর্নমেন্ট ছিল, সব সময় তার ছেলে এবং একটা টিম স্বাস্থ্য মন্ত্রণালয় কত হাজার কোটি টাকা নিতে পারে, এখানে সুদীয় তারা জানেন। ডাক্তার জাহিদ মালিকের নাম শুনছেন না আপনারা? মনে হয় যেন সে লুটের জন্যই বসে আছে, তার ছেলে সহ কয়েক হাজার কোটি টাকা চুরি করে ফেললো। কার নেতৃত্বে? শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে, সেই দলের গভর্নমেন্টের মন্ত্রী। কি বলবেন? মাদক আগ্রাসন আমি এক বক্তৃতায় বলেছিলাম, শেখ হাসিনার কে উল্লেখ করে যে এর মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে মাদক সম্রাটকে, তা তো আপনার জানার কথা, আমিও জানি। আপনি যদি না জানেন আমাকে 100 লোক, আমি 100 জীবন্ত সাক্ষী আপনার কাছে আসবো, তাকে আপনি চেনেন, আপনি তাকে বুঝিয়ে করতেছেন না। তার দরজা দিয়ে মাদক আসে টেকনাফ থেকে, এয়ারবাস টেকনাফ থেকে, আর ফেন্সিল আসে ভারত থেকে। ভারতের ছোট ছোট কারখানা কিন্তু হয়েছে অনেক ভারতের বর্ডারে, এখানে ফেন্সিল মারার জন্য। সেই আপনারা এখন আমি বলতে পারি, আপনারা সবাই জানেন সেই মাদক সম্রাটের নাম কি? বদি। তাকে শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছিল, এমপি বানিয়েছিল। তাহলে কি বোঝা যায় যে তাকে আনার সুযোগ করে দিয়ে এখানে কেউ কেউ ভাগ নিয়েছে। আর সে একটা কেসে পড়ে, অর্থনৈতিক কেসে পড়ে 2 বছর জেল হয়েছিল, সেটা আপিলে ছিল। তাকে সরাই দিয়েছে আইনের কারণে, সেই কারণে তার বউকে বানাইছে। আমি বলছিলাম একটা বক্তৃতার পরিষ্কারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন কে মাদক সম্রাট, আপনি কেন ঠেকান না? আপনি যদি না জানেন আমাকে ডাকেন, আমি 100 সাক্ষী সহ আসবো, জীবনকে সাক্ষী দিয়ে বলবো সেই তার নাম কি। আপনি কিন্তু তাকে এখন সরান নাই। আর যদি আপনি এই কথা না মানেন, তাহলে আমি জনগণের কাছে ফিরে যাব, জনগণকে আমি আবেদন করবো আপনারা আমার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করেন। আমি এই দেশের দায়িত্ব প্রাপ্ত হলে আমার সর্বোচ্চ 3 মাসের মধ্যে মাদক খাওয়া দুধের কথা আমাদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের এই দল এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সহ আরো যারা আছে তাদের সকল সহ এই দেশে একদিন অবশ্যই একটি জনগণের সরকার, সৎ সরকার এবং খোদ আল্লাহর একটা প্রিয় সরকার আসবে। এবং তখন দেখা যাবে আপনার অন্যায়কারীরা বড় না সত্যের শক্তি বড়, আপনার দুষ্টরা বড় না সৎ জনগণের প্রতিরোধ বড়, আপনাদের অশান্তি সৃষ্টিকরণ বড় না শান্তির প্রয়াসে বিজয় বড়। ইনশাআল্লাহ দেখা যাবে শান্তির বিজয়, সত্যের বিজয়, সকল অপশক্তিকে পরাভূত করে ন্যায়, সত্য এবং সুবিচারের বিজয়। এই বাংলাদেশ শান্তির দল সকল সৎ নাগরিক ও সমমানের সকলকে সাথে নিয়ে একদিন ইনশাআল্লাহ এই দেশে শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন ও নিরাপত্তার বিজয় একদিন এই দল ইনশাআল্লাহ বাংলাদেশে করেই সাথে করবে। 2টি নিরাপত্তা বাংলাদেশের দরকার। 2টি নিরাপত্তা রাখেন, মানুষের 2টি নিরাপত্তা মাত্র। একটি হলো আইন শৃঙ্খলাজনিত নিরাপত্তা, অর্থাৎ গুন্ডা পান্ডা বদমাইশ সাদাবাজ কিছু করতে না পারে, আর একটা পুলিশ সহ সরকারি লোকরা কিছু না করতে পারে অন্যায় কিছু। জনগণের নিরাপত্তা, পুলিশ কিন্তু জনগণ না, পুলিশ জনগণের জনগণেরা। আরেকটি হলো অর্থনৈতিক নিরাপত্তা, আইন শৃঙ্খলাজনিত নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা। এই দুটো যদি থাকে আর যদি সুশীল ব্যবস্থা বিরাজ করে, তাহলে মানুষ শান্তিতে থাকবে, দেশ উন্নয়ন লাভ করবে। এই নিরাপত্তার জন্য বাংলাদেশ শান্তি দল যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা নিরাপত্তা এবং কর্মসংস্থানের দ্বারা এবং ক্ষেত্র বিশেষে সামাজিক সেবা দ্বারা, যেমন আপনারা জানেন আমেরিকা আছে সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড, সপ্তাহে 2.5 টাকা কাটে বেতন থেকে, ওইটা আবার সমস্ত বুড়া অসহায় বৃদ্ধ বিধবা তাদেরকে দেয়। সেই এমন ফান্ড আমরা করবো যার দ্বারা অর্থনৈতিক নিরাপত্তা পূর্ণ হয় এবং পূর্ণ কর্ম চালু হয়। আর আইন শৃঙ্খলা নিরাপত্তা সকল সরকারি প্রশাসন, পুলিশ সহ সকলের ন্যায় অংশ স্বাগতম, অন্যায় অত্যাচারের অংশকে প্রতিরোধ এবং পরাজিত, এবং সেই সাথে সকল চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ এবং রাজনৈতিক অনাচারী যত কাজ আছে সকলকে পরাভূত করে এই দেশে 100 ভাগে 100 ভাগ
অর্থাৎ শতভাগ শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তা বিধান এই শান্তি দল জনগণকে হাতে ইনশাল্লাহ একদিন গড়ে যাবে। সজাগ থাকবেন, যে কোনো বিপদ আপদে দেশে হোক আভ্যন্তরীণ বা বিদেশি, আপনারা নিশ্চিত জানবেন বাংলাদেশ শান্তি দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ শান্তি দল চেয়ারম্যান আমার পক্ষ থেকে যে আপনাদের পরিপূর্ণভাবে পরাস্ত ও ধ্বংস করার শক্তি ভারত সহ এই দেশের দুষ্কৃতিকারী যে কোনো দল সহ পৃথিবীর কারণ নাই। ইনশাল্লাহ এদের নিরাপত্তা আছে এই দেশে। এই জমিনে আসমানে আল্লাহর কাছে আছে এবং আমাদের সচ্চরিত্রে আমাদের সৎকর্মের মধ্যে আছে। শান্তির জয় হোক, সত্যের জয় হোক। উপস্থিত সকলে সত্যের সহিত শান্তির সহিত আমি বিজয় কামনা করে, বাংলাদেশের জনগণের বিজয় কামনা করে এবং বাংলাদেশের শান্তি, সমগ্র বিশ্বে মানবতার শান্তি ও মানবের শান্তি বিজয় কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।